বাংলাদেশের আইনজীবীদের একেবারে গণহত্যার হুমকি দেওয়া হলো যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করলে, আইনের ছাত্র হয়ে এবং হিন্দু হয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে খুব সেন্সিটিভ বিষয়। তার কারণ হচ্ছে, দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভুর এই ম্যাটারটার পরে, মানে এইভাবে বেআইনিভাবে ওনাকে গ্রেপ্তার করবার পরে, তারপরে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন সেখানকার এক আইনজীবীকে হত্যাও করা হয়েছিল। তো আমরা যদি একটু গ্রেটার অ্যাসপেক্টে দেখি এই ম্যাটারটাকে, তাহলে আমার কথা হচ্ছে, আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিকাঠামো কিংবা গণতান্ত্রিক অবস্থান আজকে কোন পর্যায়ে পৌঁছেছে যে আজকে আইনজীবীরা কোনো মামলায় নিজেরা সওয়াল জবাব করতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। তার মানে কোন পর্যায়ে পৌঁছেছে আজকে গণতান্ত্রিক অবস্থান, সেখানে এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি সরাসরি আমরা বলি, তাহলে তো দেখুন, বাংলাদেশটা পুরোটাই মৌলবাদীদের দ্বারা পরিচালনা করা হচ্ছে এখন। দেখুন, সেইখানে যখন সেইখানকার সেই মাটির জন্য শেখ মুজিবুর রহমান লড়াই করেছিল, তারপর থেকে শান্ত বাংলাদেশ আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে এই বিএনপি নেতা, এই বিএনপি নেতৃত্ব, এই মৌলবাদীদের দ্বারা বাংলাদেশ পরিচালনা হলে কি হতে পারে, তা তো আমরা বর্তমানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। তাহলে আজকে বুঝুন যে শেখ মুজিবুর রহমান থাকাকালীন এবং আজকের দিনে, আজকের অবস্থানে দাঁড়িয়ে তার কতটা ডিফারেন্স। তো সেই অর্থে আমরা যদি দেখি, তাহলে ইমিডিয়েট বাংলাদেশে আমাদের উচিত এবং ভারত সরকারের উচিত সমস্ত হিন্দুর পাশে দাঁড়িয়ে সমস্ত হিন্দুকে প্রোটেকশান দেওয়া। আমি ব্যক্তিগতভাবে বিজেপির তরফ থেকে এবং আমাদের দলের নেতা নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, অলরেডি বাংলাদেশের ওই যেই মুসলমান নোবেল পাওয়া ওই যেই হামলাকারী, যে এখন ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আমি মনে করি না উনি প্রধানমন্ত্রী বলে বাংলাদেশের। আমার মনে হয় উনি হয়তো একটা ক্রিমিনাল, যাকে বসানো হয়েছে বাংলাদেশের। উনি আজকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, মোহাম্মদ ইউনূস। দেখুন, মোহাম্মদ ইউনূস ঐক্যবদ্ধ হতে বলছে তাদের মৌলবাদী যেই মুসলমানগুলো আছে, যারা এখনও অবধি সেখানে হামলা চালিয়ে যাচ্ছে, তাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিচ্ছে। দেখুন, মোহাম্মদ ইউনূস অনেক কথা বলতে পারেন। মোহাম্মদ ইউনূস মানে প্রথম থেকে বলে আসছেন যে উনি নাকি সেইখানে যাতে শান্তি ফিরে আসে তার প্রচেষ্টা করবে, কিন্তু কতটা শান্তি তারা ফেরাতে পেরেছেন তা তো আজকে খালি বাংলাদেশ নয়, সমস্ত মানে আন্তর্জাতিক দেশ সহ ভারতবর্ষ তো দেখতে পাচ্ছে। আজকে আপনাকে আমি একটা নিদর্শন সহিত বলে রাখি, আপনি যে মাটিতে দাঁড়িয়ে আজকে আমার এই ইন্টারভিউটা করছেন, আমার বাড়ির থেকে কিছু দূর গেলেই সায়ন ঘোষ বলে একটা ছেলে ছিল। সে কাজের সূত্রে বাংলাদেশে বন্ধুর বাড়িতে গেছিল এবং সে হিন্দু হওয়ায় সেই সায়নকে সেই বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হতে হয়। এবং কেন? তার প্রথম কারণ হচ্ছে সে ভারতীয় বলে। তার মানে আপনি ভাবুন, বাংলাদেশে আজকে কি পরিস্থিতিতে বাংলাদেশ চলছে এবং কি জায়গায় বাংলাদেশ আজকে পৌঁছেছে, যে একজন ভারতীয় হিন্দু হলে সেই মাটিতে তাকে আক্রান্ত হতে হচ্ছে। তাই যদি হয়, তাহলে যদি আমি বলি যে এখন কোনো বাংলাদেশি আমাদের ভারতের মাটিতে এলে সে সুরক্ষিত নয়, তখন শুনতে ভালো লাগবে। আমি আপনাকে বলে রাখি, গতকাল আমি এক বিশেষ সংবাদ মাধ্যমের আলোচনায় ছিলাম। সেই সংবাদ মাধ্যমের আলোচনায় কিছুটা আলোচনা হওয়ার পরে আমি বাংলাদেশ প্রসঙ্গ সেখানে তুলে আনি। সে বাংলাদেশ প্রসঙ্গ অর্থাৎ একজন ব্যবসায়ী মারধর করাতে সেই পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমি যখন একটা উদাহরণ টানি, সেই সময় হঠাৎ করে দেখি একজন টুপি পরা মুসলমান লোক আমার পাশে দাঁড়িয়ে আছে। তারপরে যেই সেখানকার আলোচনা শেষ হলো, সেই লোকটা আমার হাত ধরলো, এসে হাত ধরে বলল, কেন বাংলাদেশ প্রসঙ্গ টানছো? অর্থাৎ ভাবুন যে তারাও কতটা মানে নিজেদের আনপ্রোটেক্টেড ফিল করছে ভারতের মাটিতে দাঁড়িয়ে, যে বাংলাদেশে সেই রকম হচ্ছে। উনিও বাংলাদেশি মুসলমান, উনি কালকে আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে আমার হাত ধরে বলছে যে তুমি কেন আবার বাংলাদেশ টেনে আনছো এই আলোচনায়। তার মানে ভাবুন বাংলাদেশ আজকে কি পর্যায়ে পৌঁছেছে, যে সেখানে বাংলাদেশে যখন ভারতীয় হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তখন বাংলাদেশি লোকটা এসে আমার হাত ধরে বলছে যে তুমি কেন বাংলাদেশ প্রসঙ্গ টানছো। তার মানে ওনার মনেও ভয়টা হচ্ছে, যা আমরা বাংলাদেশে যে কাজটা করছি সেইটা যদি আমাদের ভারতের মাটিতে সহ্য করতে হয়, বা সেটা যদি ভারত সরকার আমাদের সাথে করে, তাহলে সেটা কেরম লাগবে। তাই
তখন আমি ওনাকে বললাম, খুব পরিষ্কারভাবে বললাম যে দেখুন, আপনার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার সরকার মোদির সরকার, আর আমাদের একটাই কথা, এক হ্যাঁ তো সেফ হ্যাঁ। সেখানে আপনি যখন এখানে দাঁড়িয়ে আছেন আপনি সুরক্ষিত, কিন্তু দয়া করে আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি পারলে আরেকজন প্রতিবাদী হয়ে বাংলাদেশ সরকারকে বলুন যে ইমিডিয়েটলি সেইখানকার পরিস্থিতিকে নিয়ন্ত্রিত করতে, এবং যাতে কোনো হিন্দু সেখানে নিধনের শিকার না হয়। আমরা দেখতে পেয়েছি গত অগাস্ট মাস থেকে প্রায় 2000 মন্দির ভাঙা হয়েছে, সেখানে হিন্দুদের বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমি যদি দাঁড়িয়ে আজকে এইখানে অনেক বাংলাদেশি মুসলমানরা রয়েছে এই ভারতের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে, যদি তাদের বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যদি তাদেরকে নিধনের শিকার হতে হয়, কী পরিস্থিতি হবে? আর আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখন সরব হয়েছে, কারণ ভারত সরকার এটা নিয়ে কড়া অবস্থান নিয়েছে এবং বিদেশ মন্ত্রক লাগাতার কূটনৈতিক চাপ সৃষ্টি করছে বাংলাদেশের ওপর। আমার কথা হচ্ছে, আজকে যারা এত বড় বড় কথা বলতো, বাম, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ নিয়ে তারা রাস্তায় নেমে পড়তো, পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়তো, কোথায় ছিল ভাই? কোথায় ছিল? বাংলাদেশে যখন হিন্দুরা নিধন হচ্ছে, প্রথমে তো তাদের মুখ খুলতে দেখিনি। একাধিক কটাক্ষ করবার পরে তারপরে দেখলাম বাংলাদেশের পাশে আবার প্যালেস্টাইন ইসরায়েল নাম লিখে তাদের নামতে হচ্ছে মাটিতে। তো আমার কথা হচ্ছে, হিন্দুদের জন্য তো আলাদা কোনো রাজনৈতিক দল নেই পশ্চিমবঙ্গের মাটিতে। একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারা হচ্ছে তুষ্টিকরণের দল। তারা ওই রোহিঙ্গা তুষ্টিকরণ করে বাংলাদেশি মুসলমানদের ঢুকিয়ে ফেক ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ক্ষমতায় রয়েছে। আর আরেকটা দল যেটা থার্ড পার্টি হিসেবে এখন বাংলার মাটিতে নিশ্চিহ্ন, মানুষ তাদের ফিরেও তাকায় না। মানুষ কেন, আপনি রাস্তা দিয়ে যদি তাদের কোনো নেতা হেঁটে ফেটে যায়, কুকুরটা মুখ তুলেও তাকায় না যে এটা কোনো একটা মানুষ যাচ্ছে বলে। বা তার মানে কুকুরদের কি হয়, কুকুররা নিজের মানে অন্যান্য কুকুর এলেও তো তাকিয়ে দেখে যে তারাও হচ্ছে মানে আমাদের কমিউনিটির কেউ, তো সেই রকম তারা নিজেদের কমিউনিটির বলেও মানে না, মানে কুকুরদের কাছেও তারা মান সম্মান খুইয়ে দিয়েছে আর কি। তো সেই রাজনৈতিক দল হেঁটে গেলে তাদের দিকে তাকায় না, কারণ কি, তাদের অবস্থানটা কেউ বুঝতে পারে না। কারণ বিকাশবাবু দাঁড়িয়ে গরুর মাংসকে নিজেকে এখন সেকুলার প্রমাণিত করেন, তখন তো আর আমরা মোহাম্মদ সেলিমকে শুয়োরের মাংস খেতে দেখি না। তাই সেই জায়গায় মানুষ বুঝতে পারছে যে একমাত্র কড়া অবস্থান যদি কেউ নিতে পারে তাহলে সেটা কেন্দ্র সরকার নিতে পারবে, এবং কেন্দ্র সরকার যে দল চালাচ্ছে বিজেপি নিতে পারবে। এবং আমি একাধিকবার বলেছি এবং আবারও আমি করজোরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক, ভারতবর্ষের সরকারের কাছে অনুরোধ করব যে হিন্দুদের যাতে সেইখানে নিধনের শিকার না হতে হয় তার জন্য কড়া ব্যবস্থা নিতে। এবং দেখুন, একটা কথা খুব পরিষ্কার যে ইলেকট্রিক সাপ্লাইটা কিন্তু আমাদের ভারতবর্ষের ওপর দিয়েই কিন্তু বাংলাদেশে পৌঁছয়। তো ইলেকট্রিক সাপ্লাইটা বন্ধ করে দিলে কিন্তু বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আর বাংলাদেশের সরকারকেও একটা কথা আমি মনে করেই রাখি, আপনারা দেখেছিলেন সমস্ত সংবাদ মাধ্যম সার্জিক্যাল স্ট্রাইক দেখেছিল, রাতারাতি কিভাবে বাংকার উড়ে যায়। তো রাতারাতি যদি ইউনুসের মাথাটা উড়ে যায় তখন ইউনুস থাকতে পারবে তো, মানে ওই সেখানকার মৌলবাদীরা এত তাণ্ডব করতে পারবে তো? কারণ ভারত সরকারের যে নিদর্শন রয়েছে, যখন আমরা দেখতে পাই যে বাইরের কোনো মৌলবাদী শক্তি ভারতবর্ষকে আক্রান্ত করবার চেষ্টা করছে, তখন ভারত সরকার যে কড়া অবস্থানগুলো আজ অবধি নিয়ে এসছে, সেই অবস্থান যদি বাংলাদেশের ওপর নেয়, বাংলাদেশ এইটুকু একটা দেশ, সারা ভারতবর্ষ আপনি যদি ম্যাপটা খোলেন, মানে একটা পশ্চিমবঙ্গের কাছাকাছি একটা বাংলাদেশ। তো সেই বাংলাদেশটা যদি মানে বাংলাদেশটাকে রাতারাতি ওড়াতে সময় বেশিক্ষণ লাগবে না ভারত সরকারের, কিন্তু তাও ভারত সরকার বারবার অনুরোধ করছে। আন্তর্জাতিক স্তরে ভারত সরকার বারবার নিজের অবস্থান পরিষ্কার করে দিচ্ছে যে যাতে এই রকম আক্রমণ হিন্দুদের ওপর না হয়। কারণ আমরা দেখতে পেয়েছি যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর পরে আবার একটা সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। তো আমার কথা হচ্ছে, আপনারা এটাও দেখেছেন যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলেছিল ইসকনকে নিষিদ্ধ করবার কথা, কিন্তু ভারতবর্ষের কূটনৈতিক চাপ সৃষ্টি করায় সেইখানে পরাস্ত হয়ে অ্যাটর্নি জেনারেল কিন্তু সেটাকে নিষিদ্ধ করতে পারেননি। তো এমত অবস্থায় দাঁড়িয়ে দেশের আমাদের 206টা দেশের মধ্যে একমাত্র কড়া অবস্থান নিয়েছে কিন্তু ভারতবর্ষ। তাই ভারতবর্ষই পারবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন করতে। তাই এখনও আমি মোহাম্মদ ইউনুস অর্থাৎ ওই হাফ প্যান্ট পরা আইএসআইএসের সরকারের নেতা, তাকে বলবো যে তিনি যাতে এখনও শুধরে যান। যদি শুধরে না যান, হিন্দুদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেখানে, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, হিন্দুদের আমরা কিন্তু ঠিক বাঁচিয়ে নেবো, আমাদের সমস্যা হবে না, ভারত সরকারের হিন্দুদের বাঁচাতে কোনো সমস্যা হবে না। হিন্দুদের পাশে পুরো মানে সারা আছে, সমস্ত দেশ আছে হিন্দুদের পাশে, কিন্তু বাংলাদেশের পাশে কিন্তু আর কেউ থাকবে না।
ওই যে আন্তর্জাতিক যে ফান্ডিংয়ে আজকে বাংলাদেশ চলছে, মনে করছে পাকিস্তান আমাদের পাশে থাকলে আমরা আরও বড় ইকোনমিক পলিসিতে পৌঁছতে পারবো। 4,000 টাকা লিটার পেট্রোল পাকিস্তানে, পারবে তো বাংলাদেশ? পারবে তো বাংলাদেশ? যদি মনে করে পাকিস্তানের সাথে যোগসাজশ করে বাংলাদেশ বেঁচে থাকতে পারবে, তাহলে তাদের অগ্রিম শুভেচ্ছা। এবং এই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল না, যখন বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী শক্তিদের আন্দোলন চলছিল, আমরা বারবার প্রতিবাদ করছিলাম, তখন তো এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল বাংলার কড়া নাড়লে আমরা আশ্রয় দেব। সেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় মোহাম্মদ ইউনূসের সরকারকে শুভনন্দন জানিয়ে রাখলাম। আপনি সেখানে বিদেশ মন্ত্রকের কথা বললেন, আজকে কিন্তু ব্রিটিশরা বলেছে যে বাংলাদেশে না যাওয়ার কথা, একেবারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপনার কি মনে হয় ভারত সরকার এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা উচিত? বাংলাদেশে যাওয়াই উচিত না। দেখুন, বাংলাদেশ যখন এই মৌলবাদী শক্তিদের হাতে ছিল না, তখন তো দেখেছেন বাংলাদেশ কি পরিস্থিতিতে ছিল। বাংলাদেশে কোনো সমস্যা হতো না, সমস্ত হিন্দু বাস করতো, মুসলমান বাস করতো, সমস্ত ধর্মের মানুষ বাস করতো। কিন্তু আপনি একটা জিনিস ভালো করে দেখুন তো, যেখানে যেখানে ইসলামিক থ্রেট হচ্ছে, সেখানে সেখানে কোনো হিন্দু থাকতে পারছে না। আজকে ভারতবর্ষটা সেকুলার, সেই ভারতবর্ষের ওপরও কিন্তু এই জিনিসটা চেষ্টা করা হচ্ছে। মানে ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি জানেন, গুলশন কলোনির যে নামটা আপনারা শুনেছেন, আপনি গুলশন কলোনিতে যান, ওখানে একাধিক বাংলাদেশি মুসলমান রয়েছে, এখানে এসে বাস করছে। কে ঢুকিয়েছে এদেরকে? এদেরকে মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংককে শক্তিশালী করবার জন্য এখানে ঠাঁই দিয়েছে। এবার ভারত সরকার কড়া অবস্থান নিলে কি হতে পারে সেটা সকলেই দেখে, মানে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা খুব ভালো করে জানে যে নরেন্দ্র মোদী কী করতে পারে। ঠিক আছে, তাই ভারত সরকারের থেকে তো কড়া অবস্থান অলরেডি রয়েছে, বিগত দিনেও থাকবে। দেখুন, ফরেন পলিসিতে কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে বিদেশ মন্ত্রক কড়া অবস্থান নেওয়ার আগে সতর্ক করে, অনেক সময় সতর্ক করে, বিভিন্ন প্রস্তাব দেয় যাতে এই ধরনের সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ মনে করে যে না, এটা এমনি খেলা চলছে, তারা যেমন ওই বাংলাদেশে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের মাথার ওপর দাঁড়িয়ে মানে যে কোনো কিছু করতে তাদের বাধা হয় না, মানে যে কোনো মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙতে কোনো যায় আসে না, তো সেরকম খেলা যদি ইউনূস সরকার মনে করে থাকে, তাহলে আমি ইউনূস সরকারকেও বলে রাখি, বাংলাদেশ ছেড়ে যে কোনো জায়গায় পালিয়ে যেতে পারে, কিন্তু কোথাও পালিয়ে গিয়েও ইউনূস সরকার ইউনূস নিজে বাঁচবে না।